চট্টগ্রাম আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের 4 দফা নামাজের জানাজা শেষে লোহাগড়ায় নিজ বাড়িতে দাফন করা হয়েছে। সকালে প্রথমে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিয়ত উল ফালাহে দ্বিতীয় নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়করা সহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সেখানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ জানাজায় অংশ নেন। এদিকে আলিফ হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্তের পর আটক করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্য ও মামুনুর রশিদের পাঠানো ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের প্রথম জানাজায় অংশ নেয় আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা হয়। জানাজায় অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় ইসকন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। এ সময় সার্জিস আলম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মপ্রিয়। ধর্মের নামে কোনো প্রকার উগ্র আচরণ এই দেশের মানুষ সহ্য করবে না। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। অন্যদিকে আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 20 জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশে এই দাবি তোলেন সমন্বয়করা। তারা জানান, হিন্দুত্ববাদের নামে বাংলাদেশে সংখ্যালঘু কার্ড খেলার ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী দোসররা। কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসএম আরিফের রিপোর্ট। চট্টগ্রাম আদালত এলাকায় উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা জানান, বাংলাদেশে উপনিবেশবাদ কায়েম করতে উগ্রবাদকে উস্কে দিচ্ছে ভারত। ভারতের উপনিবেশবাদ হলো হিন্দুত্ববাদ। সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। ইসকন এই ভারতের আধিপত্যে, ভারতের ইন্দ্রনে তারা এই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে, তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হতো, তাহলে আজমন আসিরের লোক কিভাবে করে ইসকনের পিছনে কলকাঠি নাড়ে। ইসকন সনাতনী সম্প্রদায়কে ধারণ করে না উল্লেখ করে অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তারা বাংলাদেশের উপর দিয়ে রক্তযজ্ঞ হয়ে যেতে পারত। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজ হাত বাড়াবে, সেই হাত
ব্যাংকে গুটিয়ে রেখে দেওয়া হবে। ইসকন একটি জঙ্গি সংগঠন, আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা প্রবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে কোনো উস্কানির ফাঁদে পা না দিয়ে সবাইকে সম্প্রীতির বন্ধনে এক থাকার আহ্বান জানান সমন্বয়করা। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথবদ্ধ হই। এটা ছাড়া আমাদের জাতি হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি আগামীকাল সকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। এর আগে সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানান। নুসরাত শারমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন, সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটাও আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। দেখেন সরকার কি করছে, দেখেন বিষয়টা কীভাবে হ্যান্ডেল হচ্ছে, সব পর্যালোচনা করে তারপরে যদি হয় তখন প্রপার ওয়েতে আসলে এটা দেখা যেতে পারে। আইনজীবীর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, একজন আইনজীবী মারা যাওয়া মানে হৃদয়ে রক্তক্ষরণ হওয়া। এখন সেটি হচ্ছে। আমার একজন আইনজীবী ভাই যখন মারা যান তখন এটা আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে আইনজীবী মারা গেছেন তার ১.৫ বছর একটা শিশু আছে, তার পরিবার আছে, সে আমাদের সবার মাঝ থেকে হারিয়ে গেছে। নিশ্চয়ই আইনজীবী সমাজ এটা নিয়ে ভাবছে। এই সময় উচ্চ আদালত বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ অবনতি করতে না পারে এজন্য তারা উদ্বিগ্ন। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের কোনো রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাউটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় আসিফ মাহমুদ বলেন, নতুন এই বাংলাদেশ গঠনে যারা আহত নিহত হয়েছেন আমরা যেন তাদের ভুলে না যাই, তাদের স্মরণে রাখতে হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে হাইকোর্ট বেঞ্চ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন। মামলার অন্য আসামিদেরও সাজা বাতিল করে খালাস দেওয়া হয়। অপর একটি বেঞ্চ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও তাকে অব্যাহতি দেন। নুসরাত শারমিনের আরও একটি রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের অক্টোবরে খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। অপর 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম জিয়া। মামলার অন্য আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। 3 নভেম্বর এই মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরির অনুমতি দেন হাইকোর্ট। 20 নভেম্বর সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়।
সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল তা এই রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি এবং আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এদিকে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আবু তাহের দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেন। মামলার অপর আসামিরা ছিলেন খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরী। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ভিসা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকার মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুর 2টার পর গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিকেল 3:15টার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন। $10,31,00,000 টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির মামলা থেকেও তাকে খালাস দিয়েছেন বিশেষ জজ আদালত। আজ চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানাউল্লাহ। 5 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। কোনো রকম মেরিট ছাড়াই মিথ্যা বানোয়াট কল্পকাহিনী দিয়ে মামলাটি দায়ের করা হয়, যার জন্য দীর্ঘ 16 বছর যাবৎ মামলাটি মিথ্যা বানোয়াট হওয়ায় এবং মামলাটি মহামান্য থাকার কারণেই কার্যক্রম ছিল না। যেহেতু মামলার কোনো ধরনের উপাদান পাওয়া যায় নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বিদায় বিজ্ঞ আদালত আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তত্ত্ব মামলায় খালাস প্রদান করা হয়। ধর্মকে পুঁজি করে একটি মহল গোটা জাতিকে উস্কে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ ডাক্তার মিলন দিবসের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উত্তম কাজ বলে মনে করেন মির্জা ফখরুল। ইউসুফ আলীর রিপোর্ট। ডাক্তার শামসুল আলম মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব। সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় বিষয় নিয়ে জ্বালাও পোড়াও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, কেউ দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ম্লান হতে দেয়া যাবে না। যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে
ব্যর্থ করার জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত আলাদা সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদরা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির পথে আমার বন্ধুদের ভারত, তারা সবাই ঝাঁপিয়ে পড়ে এই ছাত্রদের সাথে মিলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমির হোসেন আমু, আবুল হাসান, দীপু মনি, আসাম ফিরোজ, মশিউর রহমান, এদেরকে আরো অন্যান্য মামলায়, বিভিন্ন থানা মামলা, হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর মেরুলবাড্ডা সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়ে গাড়ি চালক ও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন, সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে ইউলুপ নির্মাণ করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকা পড়ে অতিষ্ঠ নগরবাসী। আর এই ইউলুপের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার লাখো মানুষকে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। যানজট নিরসনের লক্ষ্য নিয়ে রাজধানীর মেরুলবাড্ডায় প্রধান সড়কের ইউলুপ নির্মাণ করা হলেও সেই চিত্র এখন পুরোটাই উল্টো। গুরুত্বপূর্ণ এই সড়কে যানজট নিরসন তো দূরের কথা, বরং রাস্তার মাঝখানে ইউলুপ স্থাপন করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকে পড়ছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার মানুষ, যারা গন্তব্যের সন্নিকটে পৌঁছেও শিকার দীর্ঘ যানজটের। আর তাই সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওই যেতে লাগে 30 মিনিট, আসতে লাগে 30 মিনিট, এই সময়টুকু শুধু এই ইউলুপের জন্য সময় নষ্ট হচ্ছে। ইউলুপটা দেওয়াতে রাস্তার অপোজিটের যে সাইডটা এটা চিকন হয়ে গেছে। পুলিশ বক্সটা ছোট করে দিলে গাড়ি 2-3টা করে ঢুকতে পারবো। তারা জানান, সড়কের পৃথক লেনে যাওয়ার বিকল্প পথের কোনো ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়েই গন্তব্যে ফিরতে হয় ইউলুপ ঘুরে। আমরা যে ভোগান্তিটা ভুগতেছি, যদি ইউলুপটা এত দূর না দিয়ে যদি হাতিরঝিলের মুখ বরাবর দিত, তাহলে ধরেন আমাদের এই ভোগান্তিটা হইতো না। বনশ্রী, আফতাবনগর এবং সিপাহীবাগ আগে তো সোজা এদিকে সোজা ছিল, আমরা 10-15 মিনিটে আমরা আফতাবনগর বনশ্রী মারা দিয়া ওদিকে আমরা সবসময় চলে যেতে পারতাম। নগরীর ইউলুপ কেন্দ্রিক ভোগান্তি রোধে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈনুদ্দিন। সরকার একটা প্রজেক্ট নিচ্ছে, এই এলাকা থেকে আরেকটা র্যাম্প করে, যেটা যাত্রাবাড়ির দিকে চলে গেছে, বামে টার্ন করে বনশ্রী অ্যাপার্টমেন্টের ভিতর দিয়ে, তো ওখানে একটা 2 লেনের রাস্তাকে 4 লেনে উত্তীর্ণ করা এবং এখানে একটা এলিভেটেড একটা রোড করার একটা পরিকল্পনা আছে। কিছু ইউ টার্নের ব্যাপারে আমরা এটা ব্যক্তিগতভাবে দেখব। সিটি কর্পোরেশন যদি মনে করে যে এখানে কিছুটা ইউ টার্ন দিলে আমাদের কিছুটা ট্রাফিক কনজেশন কম হবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। আর ইউলুপ সংলগ্ন এলাকায় ইউটার্ন না থাকার সৃষ্ট যানজটই অন্যতম কারণ, সেটি মানতে নারাজ আফতাবনগর স্টার হাউজিং কর্তৃপক্ষ। ট্রাফিক ম্যানেজ করা গেলে রাস্তাটাকে যদি আমরা পুরোপুরি ক্লিন রাখতে পারি, বাস পার্কিং মুক্ত রাখতে পারি, তারপরে বাস স্টেশনের যাতে এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বা বাস যাত্রী না উঠায় অবৈধভাবে, এইটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আশা করি এখানে সমস্যা হবার কথা না। রাজধানীর মেরুলবাড্ডায় গড়ে ওঠা এই ইউলুপটি নগরবাসীর সময় বাঁচানো তো দূরের কথা, বরং এটি এখন গলার কাটাই পরিণত হয়েছে রামপুরা, বনশ্রী আর আফতাবনগরবাসীর কাছে। স্থানীয়রা বলছেন, রামপুরা ব্রিজ আর হাতিরঝিল সংযোগ সড়কে পূর্বের ন্যায় ইউটার্ন ব্যবস্থা চালু করা গেলে দূর হবে সকল প্রতিবন্ধকতা, আর এর মাধ্যমে নগরবাসী ফিরে পাবে তাদের কর্মঘণ্টার নিশ্চয়তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।